দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে আমরা বাংলাদেশের সম্ভাবনার কথা বলি, আমরা কথা বলি বাংলাদেশের পরিবর্তিত রাজনীতির, এবং আমরা জানতে চাই এই রাজনীতির প্রেক্ষাপট কেমন বা কিভাবে পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত এই রাজনীতির মাঠ। আমরা সেই সকল বিষয় নিয়ে প্রতিদিন কথা বলবার চেষ্টা করি। তবে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ দীর্ঘ 17 বছরের অবসান, যে অপেক্ষার অবসান তা ঘটতে চলেছে। একই সাথে আমরা জানি যে নির্বাচনের যে অধ্যায়, সেই অধ্যায় পেরিয়ে 17 বছর পর আগামীকাল দুপুর 12টায় সব ঠিক থাকলে দেশে ফিরবেন তারেক রহমান, এবং সেই বিষয় নিয়ে আসলে কিছু তথ্য দিয়ে আজকে নতুন বাংলাদেশের আয়োজন শুরু করতে চাই। আমাদের সহকর্মী জুবায়ের সানি স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের যে আয়োজন, সেই আয়োজনের খোঁজ খবর তো রাখছি, তবে ঢাকাতে আলাদা করে বাড়তি আয়োজন রয়েছে। সেই তথ্য একটু আমরা জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা সারা দিন আজকে এই খবরগুলি সংগ্রহ করেছেন দেশের নানা প্রান্ত থেকে। সরাসরি আরও একবার যেতে চাই সহকর্মী জুবায়ের সানির কাছে। 300 ফিট এরিয়া থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন সেখানকার রাজনৈতিক প্রাঙ্গণ থেকে আসলে যারা এসেছেন, নেতাকর্মীরা, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ সেখানে আসতে শুরু করেছেন, জড়ো হতে শুরু করেছেন, সেই তথ্য আমরা জানবার চেষ্টা করবো। সানি, আমাদেরকে জানাবেন কেমন দেখছেন 300 ফিট এরিয়ার অবস্থা। বলছিলেন যে তারেক রহমান আগামীকাল তিনি দেশে ফিরছেন 11:40 কিছু পরে, এবং তারপরে তাকে সংবর্ধনা দেওয়া হবে ঠিক 300 ফিট রাস্তার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মঞ্চটি রয়েছে সেখানে। এখন একদমই প্রস্তুতির যে শেষ কাজগুলো সেগুলো যেমন চলছে, নিরাপত্তা ব্যবস্থা সেগুলো নিশ্চিত করার বিষয় রয়েছে। দেখতে পাচ্ছেন যে মঞ্চের সামনে যে জায়গাটি, সেখানে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা তারা ঘিরে রেখেছেন। এবং আরেকটি বিষয় যে আমরা যেটি সন্ধ্যা থেকে দেখছি যে প্রচুর নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এই 300 ফিটে এসে জড়ো হয়েছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। এবং এই শীতের মধ্যেও অনেকেই এখানে সারা রাত অবস্থান করবেন এবং আগামীকাল তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন এখানে তার সংবর্ধনা অনুষ্ঠানটি হবে সেখানে তিনি বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শুনে তারা তারপরে ঘরে ফিরবেন। এবং নেতাকর্মীদের সঙ্গেও আমি কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারেক রহমানের এভাবে এই ফেরাটা আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 17 বছরের তাদের অপেক্ষা ছিল এবং তার 17 বছরের অপেক্ষার পরে তিনি ফিরছেন, এবং একই সঙ্গে এমন একটা সময় তিনি ফিরছেন যে নির্বাচনের বাকি আর 1.5 মাসের মতো। তো এই সময়টায় তার ফেরা দলের নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করছে, এবং তারা যেটি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির জয়ের ক্ষেত্রে তার এই ফেরা আরও বেশি ভূমিকা রাখবে এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা এখন উজ্জীবিত হবেন। এবং যদি একটু তারেক রহমানের কালকে তার নামার পরের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি একটু বলি, তিনি 11:40 পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে সেখান থেকে গাড়ি বহর নিয়ে এই 300 ফিট সড়কে আসবেন, সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে শুধুমাত্র তারেক রহমানই বক্তব্য রাখবেন এবং তার পরবর্তীতে তার বক্তব্য শেষে তিনি এখান থেকে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ভর্তি রয়েছেন। তার সঙ্গে দেখা করে তারপরে তারেক রহমান তিনি গুলশানে নিজ বাসভবনে ফিরবেন। অপেক্ষা 17 বছরের, যেটি দলের নেতাকর্মীরা বলছেন যে তারা এই দিনটিরই অপেক্ষা করছিলেন যে তাদের নেতা কবে দেশে ফিরবেন, কারণ 5 তারিখে আওয়ামী সরকারের পতনের পরে কিন্তু সবাই আসলে তাদের দলের নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন। নানা কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে তফসিল ঘোষণার পরেই তিনি ফিরছেন, যেটি তা দলের নেতাকর্মীরা যেটি বলছেন যে তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, তাদের মনোবল চাঙ্গা করবে এবং নির্বাচনের জয়ের ব্যাপারে যেটি বলছিলাম যে তারা আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। এবং যদি আমি একটু ইতিহাস বলি যে 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান কিন্তু তাকে গ্রেফতার করা হয়, সেখানে তাকে রিমান্ডে নির্যাতন করা হয়। এরপর তিনি গুরুতর অসুস্থ ছিলেন, সেখান থেকে তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান। এর পরবর্তীতে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে, এরপরে একের পর এক তারেক রহমানের নামে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়, তাকে সেই মামলাগুলোর রায় হয় এবং তার বক্তব্য প্রচারের ক্ষেত্রেও
নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পরবর্তীতে তারপরও তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যুক্ত থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিতেন এবং তারপরে যখন জুলাই আন্দোলন শুরু হয় তখন কিন্তু আমরা তারেক রহমানকে দেখেছি যে আন্দোলন সফল করতে তিনি নানা বক্তব্য দিয়েছেন। এরপরে যখন হাসিনা সরকারের পতন ঘটে, এরপরে গণমাধ্যমে তার যে নিষেধাজ্ঞা ছিল সেটিও উঠে যায় এবং তিনি কিন্তু এরপরে নানাভাবে দলকে পরিচালনা করেছেন দলের নেতৃত্বে থেকে। কারণ বেগম জিয়া তিনি অসুস্থ, সে কারণে দলের মোটামুটি সব সিদ্ধান্তই তিনি গ্রহণ করতেন এবং দল পরিচালনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন তিনি যখন দেশে ফিরবেন, সেই ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ দলের নেতাকর্মীদের কাছে, কারণ তারা যেটি বলছেন যে তার এই ফেরার ফলে দল চাঙ্গা হবে আরও বেশি এবং দলের মধ্যে যে ছোটোখাটো বিশৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠা যেমনি সম্ভব হবে, তেমনি তৃণমূলে কে আরও সুসংহত এবং নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি জোরালো ভূমিকা তিনি রাখতে পারবেন। এখন পর্যন্ত যদি বলি যে পুরো আয়োজন কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, পুরোপুরি প্রস্তুত এই 300 ফিট সড়ক এবং দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ক্যামেরার চোখ দিয়ে আপনাকে দেখাই যে হাজার হাজার নেতাকর্মী 300 ফিট রাস্তায় অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি চলাচল করতে দিতেও বেশ বেগ পেতে হচ্ছে এবং নানাভাবে এসেছেন, কেউ পতাকা নিয়ে এসেছেন, কেউ ধানের শীষ নিয়ে এসেছেন। সবারই একটাই চাওয়া যে প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখা এবং তার যে কথা শোনা এবং তিনি যে তিনি যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামীতে কাজ করা। এখন পুরোপুরি সবকিছুই প্রস্তুত, এখন শুধু অপেক্ষা আর কয়েক ঘন্টার, এরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরবেন সেই অপেক্ষায় কিন্তু বিএনপির হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী এখানে জড়ো হচ্ছেন। তো কলি এই ছিল আমার কাছে 300 ফিটের যে সর্বশেষ অবস্থা। জি, অনেক ধন্যবাদ আপনাকে সানি। আর দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সাধারণ মানুষের যে অপেক্ষা, ভালোবাসা এবং তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কিছু চিত্র আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। আর সেই একই কারণে কিন্তু আমাদের নতুন বাংলাদেশের আয়োজনে যারা আসলে অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবার কথা ছিল তারা কিছুক্ষণ দেরি করে এসেছেন, তবে হ্যাঁ, আমাদের এখানে তারা এসে পৌঁছেছেন। একটু পরিচয় করে দিতে চাই। ডান দিক থেকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান মজলিস, শিশুরা সদস্য, জামায়াত ইসলামী বাংলাদেশ। একই সঙ্গে আছেন তারপরে আজিজুল বাড়ি হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। আর কিছুক্ষণ পরেই দর্শক আমাদের সঙ্গে ডাক্তার মোবাশ্বের হাসান সিজার এসে পৌঁছাবেন, শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক তিনি, তাকেও আমরা সংযুক্ত করার চেষ্টা করব। তবে যেমনটা বলছিলাম, আজকে যেহেতু দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, আগামীকাল নির্বাসনের অধ্যায় পেরিয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজনীতি অঙ্গনে যেমন আলোড়ন বইছে, তেমনি সাধারণ মানুষের মনেও স্বস্তির হাওয়া বইছে। আর এই ফেরা শুধু একজন রাজনৈতিক নেতার নাকি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? তার আগমন রাজনীতির মাঠে কি প্রভাব ফেলবে? মূলত এইসব প্রশ্ন নিয়ে আজকে নতুন বাংলাদেশের আয়োজনে আমরা আলোচনা করতে চাই। আর তাই আলোচনার বিষয় ঠিক করেছি তারেক রহমানের প্রত্যাবর্তন। যেমনটা বলছিলাম, আজিজুল বাড়ি হেলাল, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান ফিরছেন। সাধারণ মানুষের অংশগ্রহণ আমরা দেখছিলাম আজ থেকেই, অর্থাৎ গতকাল রাত থেকেই আমরা দেখেছি পায়ে হেঁটে নানা রকম যানবাহনে করে সাধারণ মানুষ আসার চেষ্টা করছেন ঢাকায়। একবার তারা দেখবেন তারেক রহমানকে দূর থেকে হলেও। আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস, আনন্দ বা উদ্দীপনা বিরাজ করছে, শুরুতেই সেই বিষয়গুলোই আসলে জানতে চাই। কেমন লাগছে আপনাদের? আবেগ কতখানি কাজ করছে? জি, দীর্ঘ 17 বছর পরে তিনি আমাদের নেতা। এখন আর শুধু আমাদের নেতা বললে ভুল হবে। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে তিনি সবারই নেতা। সেই গণ অভ্যুত্থানের অন্যতম নায়কদের একজন তিনি ফিরে আসছেন বাংলাদেশে 17 বছর পরে। এটা শুধু বাংলাদেশের সমস্ত মানুষ একটা উচ্ছ্বাস, উদ্দীপনা নিয়ে এবং একটা বিপুল প্রত্যাশা নিয়ে। প্রথমে তাকে বরণ করে নেওয়া হবে, অর্থাৎ তিনি আসছেন, আমরা সম্ভাষণ জানাবো, সেই সব বিষয়ে হয়তো পরে বলা হবে। এখন তারেক রহমান যে মানুষকে কতটা অনুপ্রাণিত করতে পারেন, অনুরণিত করতে পারেন, উজ্জীবিত করতে পারেন, তার একটা প্রমাণ কিন্তু আমরা গত 17 বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেছিলাম
যে ফ্যাসিস্ট শক্তি যখন বিরোধী শক্তির উপরে ক্র্যাকডাউন করে, তারপরেও কিন্তু তার আহ্বানে মানুষ নদী সাঁতরে, সাইকেলে চড়ে, পায়ে হেঁটে দূর দূরান্তে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তার আহ্বানে। অর্থাৎ তিনি কতটা মানুষকে মোটিভেট করতে পারেন, লিডারের কোয়ালিটি কিন্তু এইটা। আজকেও আমরা সেটা দেখছি যে গত 2 দিন ধরে সেখানে হয়তো 20 মিনিট থেকে 30 মিনিটের একটা জনসভা না, এটা দোয়া মাহফিলের মতো হবে, ওখানে উনি একাই বক্তৃতা দিবেন। এই সামান্য সময় তাকে সম্ভাষণ জানানোর জন্য যে মানুষের গতকালকের থেকে দেখলাম সারা বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে মানুষ এসেছে, এটা একটা রাজনৈতিক লিডারের কোয়ালিটি এবং মানুষকে যদি অ্যাট্রাক্ট করতে পেরেছেন। সুতরাং আরেকটি আপনি যেটা বললেন যে নতুন অধ্যায়ের সূচনা পলিটিক্সে, উনি ফিরছেন পুরনো সমস্ত ব্যবস্থা জলাঞ্জলি দিয়ে এবং প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতিকে বাদ দিয়ে। আপনি যেটা বলছেন, দেখেন আমি একটু ইতিহাস থেকে টানি যে রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলভিচ লেনিন যখন আপনার লেনিনগ্রাদে বা পিটার্সবার্গে, তৎকালীন পিটার্সবার্গে ফিরে আসে, তখন মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছিল এবং রাশিয়ার একটা পরিবর্তন হয়েছিল, তাই না? জারের স্বৈরতন্ত্র থেকে রাশিয়া একটা আধুনিক বিশ্বে পরিণত হয়েছিল। একই সাথে দেখেন ইরানের ইমাম খোমেনি, তিনি যখন ফ্রান্স থেকে ফিরে এসে ইরানকে কিন্তু নতুন একটা আধুনিক রাষ্ট্রের দিকে নিয়ে গিয়েছিল। একইভাবে যদি দেখেন আপনি দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলখানায় থাকার পর তিনি সেই বর্ণবাদের বিরুদ্ধে সমস্ত প্রতিহিংসা বাদ দিয়ে তিনি আফ্রিকাকে নতুন দিগন্তের দিকে উন্মোচন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই নেতা তিনিও বাংলাদেশকে একটি নতুন রাজনীতির কথা যেটা তিনি বলেছেন, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্তের জন্য তিনি সবার আগে 31 দফার প্রস্তাব দিয়েছেন, যেটা আপনার সবাই আলোচনা করছে, যেটা নিয়ে কীভাবে বাংলাদেশটা নতুনভাবে এগিয়ে যেতে পারে। এরপরে আপনি দেখবেন যে আমরা আমাদের দেশ গড়ার যে স্বপ্ন, তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, দেশ কিভাবে গড়তে হবে তার একটা 10 দফার আউটলাইন দিয়েছেন আমাদের কর্মশালাগুলো আপনি দেখেছেন। তারপর দেখবেন যে আমাদের যে এই পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি জড়িত তরুণরা, ইয়াং ভোটার্স বা ইয়াং জনগণ, এই তরুণদেরকে অ্যাড্রেস করবার জন্য, তরুণদের ভয়েসটা তিনি অ্যাকসেপ্ট করবার জন্য সারা বাংলাদেশে তিনি 10 থেকে 12টি কর্মশালা করেছেন তরুণদের নিয়ে। তরুণ বিজ্ঞানী, তরুণ প্রফেশনালিস্ট, এদের নিয়ে তাদের ভয়েসটা নিয়েছেন, তাদের বক্তব্য সামারাইজ করে তিনি তারপরে তার 10 দফা দিয়েছেন আমাদের দেশ উন্নয়নের। অর্থাৎ তরুণদেরও তিনি অ্যাড্রেস করছেন। আমরা আশা করব যে তিনি আসার ফলে রাজনীতিতে একটা ব্রেক থ্রু হবে, পুরাতন সমস্ত বন্ধ ব্যবস্থা ফিরে গিয়ে তিনি শুধু, আমি মনে করি যে বিএনপিকে নেতৃত্ব দেবেন তা না, তিনি পুরো দেশকে নেতৃত্ব দেবেন, যেটা তিনি বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার, জাতিকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন। সুতরাং আমরা তার সেই প্রত্যাশায় আমরাও সেরকমটি মনে করছি। একটু আতিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনারা একটা লম্বা সময় জামায়াত ইসলামী বিএনপির সাথে একসাথে রাজনীতি করেছে, রাজনীতির মাঠে তারা সকল বাধা বিপত্তি মোকাবেলা করেছে। এই যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজনীতিতে জামায়াতের মনোভাব কি, তারা কি ভাবছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী দলে প্রতিনিধিত্ব করছি, আমরা অনেক অভিনন্দন জানাই যে দীর্ঘ 17 বছর পর যে নির্বাচনের জীবন সমাপ্তি করে দেশের মাটিতে ফিরে আসছেন। বাংলাদেশের অন্য নাগরিকদের মতো আমরাও তাতে খুশি এবং আমরা মনে করি বাংলাদেশের 5ই আগস্টে যে গণবিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশ যে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, ওনার আগমনের মধ্যে দিয়ে তা আরও গতিশীল হবে এবং তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই উনি বলছেন, সেই লড়াইয়ের সংগ্রামে তিনি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সহ দীর্ঘ সময় বলা যায় 2001 সালের সরকার গঠনের পূর্ব সময় থেকে 2018 সাল পর্যন্ত বলা যায় বিএনপি জামাত একসাথেই আমরা জোটেছিলাম এবং ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের ঘটানোর জন্য আমরা একসাথে রাজপথে ভূমিকা রেখেছি, সভা করেছি, সমাবেশ করেছি, নানা কর্মসূচি পালন করেছি।
আমরা মনে করি বিগত ফ্যাসিবাদের আমলে যেভাবে জামাত ইসলামী ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে একজন রাজনৈতিক নেতার জন্য দীর্ঘ সময় নির্বাসনে থাকাটা কখনো ভালো দিক নয়। তিনি অনেকটা বাধ্য হয়েছেন। আমরা আশাছিলাম উনি আরও আগে আসবেন, এবং বারবার ওনার আসার তারিখ পরিবর্তনের কারণে দুর্মজাল তৈরি হয়েছিল, নানা সন্দেহ সংশয়ের ডালপালা বিস্তার। আশা করি উনি আসার মধ্যে দিয়ে এ ধরনের সন্দেহ সংশয়ের সমাপ্তি ঘটবে, মানুষের মধ্যে একটা আশা তৈরি হবে, এবং মানুষ যে একটা সুন্দর নির্বাচন চাচ্ছে, আশা করি আসার মধ্যে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এবং জনগণ আশা বেশি উচ্ছ্বসিত হবে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাদেরকে। একটা ছোট বিরতির সময় হচ্ছে আমাদের। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজনে একটা বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। দর্শক, আজকে আলোচনার বিষয় ঠিক করেছি তারেক রহমানের প্রত্যাবর্তন। তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন নাতিকুর রহমান, সেই সাথে আছেন মোবাশ্বের হাসান সিজার, একই সঙ্গে আজিজুল বারী হেলালও আছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন ডক্টর মোবাশ্বের হাসান সিজার। তিনি শিক্ষক, একই সাথে রাজনীতি বিশ্লেষক। আগের পর্বে আপনাকে আমরা পাইনি, রাস্তায় যানজটের কারণে আপনার আসতে একটু দেরি হয়েছে। আমরা কথা বলছিলাম আজকে তারেক রহমানের ফেরা নিয়ে। তিনি একটা লম্বা সময় পর দেশে ফিরছেন। আপনি তো একজন রাজনীতি বিশ্লেষক, একই সাথে শিক্ষক, আপনি এই বিষয়গুলো দেখেন। তারেক রহমানের ফিরে আসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব পড়বে আপনার দৃষ্টিকোণ থেকে যদি একটু বলতেন। দেখেন, তারেক রহমানের ফিরে আসাটাকে কেন্দ্র করে অনেক আশার জাগরণ হয়েছে। এক নাম্বার, এই আশাটা শুধুমাত্র তার দলের লোকের মধ্যেই না, ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও। দুই নাম্বার হচ্ছে যে আপনার উনার আসার সাথে সাথে আশা রাখছি আমরা যে নির্বাচন কেন্দ্রিক যেই একটা অনিশ্চয়তা আমরা গত সময়টা দেখেছি, এটা অনেকটা দূর হয়ে যাবে। আর উনি একজন নির্যাতিত হয়ে উনি দেশ ছাড়তে হয়েছিল, তাকে বাধ্য করা হয়েছিল, এবং এই সময়টা এবং তার কথাও প্রচার করতে দেওয়া হতো না। কিন্তু এখন উনি যেভাবে ফেরত আসছেন, এটা অনেকটা মহাকাব্যিক। আপনার পুরো রাষ্ট্র তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমরা আশা করব যে এই যে ট্রানজিশনাল ডেমোক্রেসি ট্রানজিশন, যেই সময়টার আমরা অপেক্ষা করছি, উনি আসাতে এই জিনিসটা অনেক বেশি আপনার স্মুথ হবে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আশাটা। জি, ধন্যবাদ আপনাকে। আজিজুল বারী হেলাল, এই যে তারেক রহমান আসছেন, ওনার উৎসাহ উদ্দীপনা আমরা সবার মাঝখানে দেখতে পাচ্ছি, তাকে ঘিরে আসা, মানে 5ই আগস্টের পরে তো আসলে সব রাজনৈতিক দলগুলোই আরো একটু সক্রিয় হয়ে উঠেছে। সেই জায়গা থেকে তৃণমূলে দলের যারা আসলে আছেন, তাদের মধ্যে যেই কুন্দল বা অসন্তোষ বা ভুল বোঝাবুঝি, সেইগুলো নিরসনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা সেই জায়গাগুলোতে সেই ঘাটতিগুলো মেটাতে তারেক রহমানের কোনো পদক্ষেপ থাকবে কিনা? দেখেন, এই বিষয়টা যদি আপনি বলতে চান, তাহলে দেখেন পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত, অ্যাকচুয়াল জগৎ আর ভার্চুয়াল জগৎ। এতদিন তিনি গত 17 বছর ভার্চুয়ালি আমাদের জনগণকে নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি অ্যাকচুয়াল জগতে, অর্থাৎ আমাদের প্রকাশ্যে আমাদের সামনে আসছেন। ভার্চুয়াল জগতে তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন, বিশেষ করে দলকে সুসংগঠিত করে দলকে ঐক্য রাখতে, দলের আপনার 7ই জানুয়ারি, দ্যাট মিনস 24-এর নির্বাচনে ফ্যাসিবাদ, তারপরে 18 নির্বাচনে, 14 নির্বাচনে বহুবার এই দলকে ভাঙার চেষ্টা করেছেন। কিন্তু তিনি ভার্চুয়ালি আমাদের জগতে অবস্থান করেও সমস্ত নেতাকর্মীর সাথে যোগাযোগ রক্ষা করে তিনি দলকে ঐক্য রাখিয়েছেন, এবং 24-এর গণ অভ্যুত্থানও তিনি পারদর্শিতা দেখিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আমাদের 232টা যখন নমিনেশন দেওয়া হলো, তখন আমরা অনেকেই এই টেলিভিশন টকশোতে বলেছিলাম যে অনেক গণ্ডগোল হবে, অনেক অ্যানার্কি হবে, ইন্টারনাল কলিউশন হবে, অনেক কিছু আমরা বলেছিলাম। কিন্তু দেখেন, হাতে গোনা কয়েকটা ঘটনা ছাড়া আপনি মোটামুটি সবাই কিন্তু এই নমিনেশনকে আপনার গণ্ডগোলটা হয়নি। যেটা এরপরে আমরা 267টা দিলাম নমিনেশন, সেখানেও দেখবেন যে তেমন একটা মানে বিএনপির ইন্টারনাল কলিউশন হয়নি। এটা চেয়ারম্যান সাহেবের নিয়ন্ত্রণের, এবং চেয়ারম্যান সাহেব যে নমিনেশন দিয়েছেন, সবাই তাকে ওবে করছে, শ্রদ্ধা করছে, মানছে।
এটা হলো নেতৃত্বের একটা কোয়ালিটি। তবে এটা দেখেন, আমরা আবার বলেছিলাম যে এই নির্বাচনকে অনিশ্চয়তা করবার জন্য, এই তারেক রহমানের দেশে ফেরাকে অনিশ্চয়তা করবার জন্য অনেক রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছে, অনেক ইনসিডেন্টও ঘটছে। আমি যদি একটা ইনসিডেন্টের কথা বলি, যখন চট্টগ্রামের বোয়ালিয়ায় আমাদের যে প্রার্থী এরশাদুল্লাহকে গুলি করা হলো, কিন্তু এরশাদুল্লাহ আহত হলো, তার পাশের লোকটা মারা গেল, তখন আমরা বলেছিলাম যে এই যে প্রার্থীদের উপর গুলি করা হচ্ছে, এটাকে চিহ্নিত করা উচিত, এদেরকে গ্রেফতার করা উচিত। তখন অনেকে বলেছিল এটা বিএনপির ইন্টারনাল কলিশন। অনেকে, আমরা বলছিলাম যে যাই হোক, যে গুলিটা করছে তাকে গ্রেফতার করতে হবে, তাকে চিহ্নিত করতে হবে আসলে লোকটা কে। আপনি কোনোভাবে এটা একটা ইনডিফারেন্স দেখালেন, উদাসীনতা দেখালেন, ঠিকই ওসমান হাদির আপনার সমস্যাটা হয়ে গেল। তা এবং কারা গুলি করলো সেটা চিহ্নিত, মোটামুটি মানুষ চিহ্নিত করেছে, কোথায় গিয়ে পলালো। সুতরাং এই সমস্ত যে আনসার্টেনিটিগুলো তৈরি করা হলো, একেও কিন্তু মোকাবেলা করে আমাদের নেতা তিনি দেশে ফিরে আসছেন, এবং এর ফলে দেখবেন যে শুধু দলীয় শৃঙ্খলা না, দেশও একটা সুশৃঙ্খল পরিবেশে। যেমন প্রফেসর সাহেব কিন্তু বলছিল একটু যে 13ই জুন যখন ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হলো, তখন কিন্তু নির্বাচনের ট্রেনটা আসলে যাত্রা শুরু করলো। নির্বাচনে কিন্তু একটা গ্লোবি পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল, এবং ওনার সাথে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠককে আমি তখন টেলিভিশনে বলেছিলাম যে এটা বাংলাদেশের জনগণের পক্ষে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক, এটা শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক না। ঠিকই দেখেন আজকে উনি যখন আসছেন বাংলাদেশে, আমাদের নির্বাচনের যেটা প্রয়োজন, গণতন্ত্রের জন্য সবচেয়ে যে প্রয়োজন যে নির্বাচন, সেই নির্বাচনমুখী দেশে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, এবং নির্বাচনের যে ধোঁয়াশাগুলো ছিল সেটা কেটে এখন আপনার একটা প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়েছে, যদি যে দলই ক্ষমতায় আসুক নতুন বাংলাদেশকে আমরা উপহার দিতে পারবো কিনা। এবং এটা টোটালি এখন আমাদের নেতা তারেক রহমান, বাংলাদেশের নেতা তারেক রহমান, তার নেতৃত্বের গুণাবলীতে নির্ভর করে। তো আমাদেরকে ওয়েট করতে হবে, দেখতে হবে তিনি কোন পথে আমাদেরকে নিয়ে যান, এবং তিনি যে কর্মসূচিগুলো দিয়েছেন, বিশেষ করে আমি আগেই বলেছি এইসব কর্মসূচি জনগণের কাছে আমরা অলরেডি লিটারেচার আকারে পাঠিয়েছি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস উনি আসার ফলে আমাদের বাংলাদেশের নেতৃত্বের নতুন ধারা আসবে। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আতিকুর রহমান। এই যে তারেক রহমান আসছেন, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা, বা দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের যে সম্ভাবনা বা আশার কথা বলছে সাধারণ মানুষ, জামাত আসলে এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে? মানে তাদের রাজনৈতিক অঙ্গনে বা আগামী নির্বাচন ঘিরে জামাতের মধ্যে যে আমেজ, সেখানে কোনো ভাটা পড়বে কিনা? আমরা মনে করি আমেজটা আরও বাড়বে। দেখুন, রাজনৈতিক ময়দানে ইলেকশনের সময় দলীয় প্রধানের উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয়। জি, আমরা মনে করি উনি আসার মধ্যে দিয়ে রাজনৈতিক মাঠের সমতা তৈরি হবে, এবং ওনার জায়গা থেকে ওনার দলকে আরও ডিসিপ্লিন করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং উৎসবমুখর ইলেকশনটা হয়, তিনি সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন। আমরা জামাত ইসলামী এটাকে ওয়েলকাম জানাইছি, বলেছি আমরা মনে করি তিনি একজন মজলুম নেতা ছিলেন, তিনি অনেকদিন পর দেশে আসছেন, স্বাভাবিকভাবে তার দলেও উদ্দীপনা আছে, এবং আমরা মনে করি একটা দেশের রাজনীতিতে যদি সকল দল সমানভাবে মাঠে ময়দানে সক্রিয় থাকেন, দেশের গণতন্ত্র বিকশিত হবে। এবং আমাদের ইলেকশন নিয়ে যে ধরনের এখনও কানাঘুষা চলছে, আদৌ ইলেকশন হবে কিনা, আমরা মনে করি উনি আসার মধ্যে দিয়ে এই কানাঘুষা বন্ধ হয়ে যাবে, এবং সবাই মিলে আমরা একসাথে দেশকে গড়ব। আমরা মনে করি এখন তার ফ্যাসিবাদী গোষ্ঠী বাংলাদেশে নেই। দেখুন, আমরা মাগরিবে দেখলাম, মাগরিবের নামাজের পরে একটা ঘটনা ঘটেছে মগবাজারে। আপনার সেখানে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে একজন যুবক মারা গেছেন সিয়াম নামে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক শ্রেণীর এখন আমরা খেয়াল করেছি যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছেন, যদি আমরা সকল দল এক থাকতে পারে, যারা আমরা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল আছি, যে আমরা এই দেশটাকে গণতান্ত্রিক যাত্রা আমরা সম্পৃক্ত করব, এবং সবাই মিলে আমরা ইলেকশনটাকে সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে আশা করা যায় এই ধরনের চোরাগুপ্তা হামলা তখন সফল হবে, এবং দেশটা সঠিক জায়গাতে আমরা নেওয়ার সুযোগ সেখানে পাবো। ধন্যবাদ আপনাদেরকে। আর একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন, আমরা চমৎকার আলোচনা করছি আগামীকাল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, সেই প্রসঙ্গেই মূলত আজকের আলোচনা হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি নতুন বাংলাদেশের আয়োজনে, থাকুন সঙ্গেই।
দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। কথা বলছিলাম আসলে বিরতিতে যাবার আগে মোবাশ্বের হাসান, আপনি বলছিলেন তারেক রহমানের নির্যাতনের কথা। 84টি মামলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি, আমরা সকলেই সেটা জানি। আর এই যে তার ফেরার মধ্যে দিয়ে প্রতিহিংসার মামলা অথবা প্রতিহিংসার যে রাজনীতি, তার সমাপ্তি কতখানি হবে? আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে, আপনিও নির্যাতনের শিকার হয়েছেন। আপনার অভিজ্ঞতা কি বলে? না দেখেন, আজকে আমি এইখানে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তো ওইখানে আমি বিএনপির দুজন লোকের সাথে দেখা হয়েছে আমার পরিচিত। একজন হচ্ছে 3 দিন গুম ছিল 2013 সালে, আরেকজনের মাকে আপনার আওয়ামী লীগের লোকজন যে পার্সোনালি হিট করছে, উনি এখনো কাঁদতেছে। আমি নিজে হচ্ছে গুমের শিকার 2017 সালে 44 দিনের জন্য। এবং আমার সাথে তারেক রহমান সাহেবের আমি যখন বিদেশ থাকতাম তখন কথা 2-3 বার হয়েছে। এর মধ্যে একবার উনি আমাকে বলেছিলেন যে দেখেন, আপনিও মায়ের সাথে দেখা করতে পারেন না, আমিও পারি না, আপনিও নির্যাতনের শিকার, আমিও নির্যাতনের শিকার। এবং উনি আসলে এই ফ্যাসিজমের আমলে এই যে শত শত হাজার হাজার মানুষ ঘরে ঘরে নির্যাতনের শিকার হয়েছে, এটার এম্পাওয়ারমেন্টেরও উনি কিন্তু একজন সিম্বল, যে কিভাবে ফ্যাসিজমকে হটিয়ে আপনার আবার এই যে গণতান্ত্রিক পথে পলিটিক্যাল অথরিটি স্টাবলিশ করে এগিয়ে যাওয়া যায়। এটার একটা সিম্বলিক সিগনিফিকেন্স বাংলাদেশের রাজনীতিতে আছে। এটা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষই, যারা বিরোধী মত এবং বিরোধী দলের ছিলেন, তারা সব বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে এবং উনি তো শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন। তো আমি আশা করব যে উনি যখন আসবেন এই বিষয়গুলোকে চিন্তা করে আমরা একটা নতুন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাব। এবং এই কারণে উনার ফিরে আসাটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। বাংলাদেশের কিন্তু এরকম কোনো ইতিহাস এখনো নাই যে এই ধরনের উনার নির্যাতন কিন্তু বিভিন্ন লেয়ারের, মানসিক, শারীরিক। মামলা তো শুধু একটা জিনিস, তাই না? উনার পার্সোনাল এজেন্সি যে থাকে একটা পলিটিশিয়ানের, লিডারশিপের, এরপরেও কিন্তু উনি রেজিলিয়েন্ট ছিলেন। উনি দেখিয়েছেন যে এর মধ্যে থেকেও কিভাবে আপনার স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে যাওয়া যায়। এবং উনি কিন্তু বাইরে থেকে আমাদের মতো বিভিন্ন সাংবাদিক, লেখক, গবেষক অনেকের সাথে অনেক দিন ধরে অ্যালায়েন্স ক্রিয়েট করেছেন এবং আমরা সবাই কিন্তু একটা লক্ষ্যে লড়েছি, বিএনপির সাথে অফিসিয়ালি অ্যাফিলিয়েটেড না থেকে এবং জামাতের সাথে অফিলিয়েটেড না থেকে। তখন কিন্তু একটা বিশাল ঐক্য ছিল। আমি আশা করব যে এই ঐক্যটা আবারও আমরা সামনের দিকে দেখতে পাবো। অবশ্যই রাজনীতির মধ্যে কম্পিটিশন থাকবে, কন্টেস্ট থাকবে, আর এটা একটা হেলদি জায়গায় থাকবে। এবং এই কারণেই আই ফিল যে এটা প্রকৃত অর্থে একটা ঐতিহাসিক দিন আগামীকাল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আজিজুল বাড়ির হেলাল, এই যে মোবাশ্বের হাসান যে কথাটা আসলে বলছিলেন যে নির্যাতনের শিকার যারা হয়েছেন বা লাঞ্ছনার শিকার যারা হয়েছেন, মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সব কিছুই আসলে নিরসন হয়তো ঘটতে পারে একজন নেতা বা দেশের মানুষ যখন একত্রিত হবে তখন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশ তফসিল ঘোষণার পর থেকেই যেরকম উত্তাল হয়ে উঠেছে, সেই জায়গা থেকে মানে দুষ্কৃতিকারী তাহলে কারা বা কোন পক্ষই এই ঘটনাগুলি ঘটিয়ে লাভবান হচ্ছে? দেখেন যে শহীদ ওসমান হাদি নিহত হওয়ার পর বা শহীদ হওয়ার পরে বাংলাদেশে 2 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী যে তাণ্ডবটা চলল, এই তাণ্ডবে কারা জড়িত ভিডিও ফুটেজ রয়েছে, এইখানে চিহ্নিত করা উচিত যে কারা এই যে গণমাধ্যমের উপরে হামলা হলো, গণমাধ্যম ব্যক্তিত্ব তাদের উপর হামলা হলো, তারপরে বাংলাদেশের কিছু কিছু সাংস্কৃতিক সংগঠন লাইক উদীচী, ছায়ানট, তারপর এদের উপর হামলা হলো, পত্রিকা অফিস, প্রথম আলো, ডেইলি স্টার, নুরুল কবিরের উপর হামলা হলো, এসব ব্যক্তিদের ভিডিও ফুটেজ আছে, এটা দিয়ে চিহ্নিত করা উচিত। আর আপনার এই এখন আমি যেটা বলছি যে তারেক রহমানের এই ফিরে আসাটা ঐতিহাসিক হবে এবং এখানে একটা সিকিউরিটি কনসার্ন একটা কিন্তু বিরাট বিষয়। তো এখানে আমরা জানি যে সরকার বা জনগণ বা আন্তর্জাতিক শক্তি যতই সিকিউরিটির দিক, তারপরেও সিকিউরিটি কনসার্নটা কিন্তু থেকে যায়।
বিশ্বের বিভিন্ন ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তো এই সমস্ত বিষয় নিয়ে আমি ছোট্ট একটি কথা বলবো। তারেক রহমানের সাথে আমাদের অনলাইন যখন বৈঠকগুলো আমাদের সাংগঠনিক বৈঠক হয়, তখন আমরা আমাদের রাজনৈতিক সমস্যা, আপনার সাংগঠনিক সমস্যা নিয়ে আলোচনা করি, সমাধান দেওয়ার জন্য ভাই সমাধান দেয় আমাদের। তা আমাদের একজন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তিনি প্রশ্ন করেছিলেন, ভাই এত সমস্যা সারা বাংলাদেশ থেকে শুনেন, আমাদের নেতা কর্মী শুভানুধ্যায়ীরা সারা বিশ্বে, যখন মুবাশ্বের ভাই বলেন তার সাথে একটা কানেক্টিভিটি ছিল, এত সমস্যা তো আপনাকে ফেস করতে হয়, আপনি সমস্যায় পড়লে আপনি কার কাছে যান? তখন উনি বলছিলেন যে উপরের দিকে আঙুল তুলে দিচ্ছেন যে আল্লাহই রক্ষা করে সব কিছু, সমাধান দিয়ে। তাই আমি বলছি যে আগামীকাল তিনি যে ঐতিহাসিক প্রত্যাবর্তন আসবেন, এই সিকিউরিটি নিশ্চয়ই আল্লাহই রহমত করবেন তার উপরে, এবং আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তার বিকল্প কোনো কিন্তু নেতা এখনো তৈরি হয়নি। এটা কিন্তু একটা বড় জিনিস যে আপনি দেখেন, যদি তারেক রহমানকে আপনি মাইনাস ধরেন, বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো আমাদের যে প্রচলিত রাজনৈতিক দল আমরা যারা আছি তার থেকে অনেক দক্ষ, এবং উনি অনেক প্রমাণ দেখিয়েছেন। সুতরাং তাকে টেস্ট করার, পরীক্ষা করার একটা সুবর্ণ সুযোগ আমরা যেন অবহেলা না করি, এবং তিনিও সেই সুযোগটা কাজে লাগিয়ে দেশের মানুষের জন্য, এমনটাই আমরা প্রত্যাশা করতে চাই। অনেক, তাহলে তার এই প্রত্যাবর্তনটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে মানুষের অন্তরে গ্রথিত থাকবে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিডিয়া, তিনি বলেছেন জামায়াত ইসলামের যেসব প্রার্থী নির্বাচনে অংশ নেবেন, বিভিন্ন জায়গায় প্রচারণায় যাচ্ছেন, তাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। কেউ ভিআইপি সুবিধা পাবে, কেউ পাবে না, তা হবে না বলেছেন। এই যে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে বা তার যে নিরাপত্তা বেষ্টনী, তার যেই আইনি প্রক্রিয়ায় যেভাবে তিনি ফিরছেন, এই সব কিছুকে মিলিয়েই কি এখন আসলে গানম্যান চাওয়া বা কেউ ভিআইপি সুবিধা পাবেন বা পাবেন না, এই ধরনের প্রশ্নগুলি আসছে কিনা, আপনি কি মনে করেন, একটু আমাদেরকে জানাবেন। এটা কিছুটা প্রাসঙ্গিক হতে পারে। শরীফ ওসমান হাদির ঘটনার পরে সবাই কিন্তু আমরা উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আমরা আছি। বিশেষ করে একটা বড় গোষ্ঠীর নির্বাচনের বাইরে আছেন ফ্যাসিবাদী গোষ্ঠী, তারা নানা ধরনের তারা ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি আসলে গানম্যান আপনি কয়জনকে দিবেন? বাংলাদেশের 18 কোটি মানুষকে তো গানম্যান দেওয়া সম্ভব না। আমরা বলবো সরকারের প্রতি যে সরকারকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, যাতে করে কোনো প্রার্থী আমরা ইনসিকিউর ফিল না করি, এটা সরকারের দায়িত্ব। আর আমি বলবো যে আমাদের যিনি আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের বাংলাদেশটা বিগত 15 বছর বিভাজন ছিল, এবং ফ্যাসিবাদী গোষ্ঠী তারা ফ্যাসিবাদ কায়েমে তারা বিভাজন তৈরি করেছিল। যদি আমাদের রাজনৈতিক ঐক্য থাকে, যদি বিভাজনটা না থাকে, আমরা মনে করি কোনো গোষ্ঠী তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কারণ যদি রাজনৈতিক ঐক্য বিরাজমান থাকে, যদি আমরা বিভাজন সৃষ্টি না করি, দেশটা আমাদের সবাই আমার দেশটাকে গড়ব। যাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় তারা দেশ পরিচালনা করবেন। যদি এই শ্রদ্ধাবোধটা থাকে জনগণের প্রতি, যদি সবাই আমরা একমুখী হয়ে যাই, দেশটাকে আমাদের রক্ষা করতে হবে, যাতে ফ্যাসিবাদ কখন আর পুনরায় বাংলাদেশে এসে মানুষ জুলুমতন্ত্র পরিচালনা করতে না পারে, সেই জায়গাটা যদি আমরা খেয়াল করতে আশা করি। রাজনৈতিক দলগুলোর ঐক্য যদি সরকার আন্তরিক হয়, আমাদের হয়তো নিরাপত্তা নিয়ে খুব বেশি শঙ্কিতের সামনে না হওয়া লাগতে পারে। সেক্ষেত্রে বলবো যে এটি বাস্তবতা, যেহেতু একটা দলের চেয়ারপারসন স্বাভাবিকভাবে সব দলকে দিতে হবে, কিন্তু আমরা মনে করি তার থেকে দায়িত্ব হচ্ছে যে সকল মানুষকে আপনি নিরাপত্তা দেন, যাতে কোনো মানুষ তার জায়গা থেকে তিনি ইনসিকিউর অনুভব না করেন, সেটাই বলবো সরকারের প্রতি। এবং জামায়াত ইসলামী আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা আমাদের সবারই উচিত দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, নির্বাচনটাকে সুন্দর করা, যাতে করে অন্য কোনো গোষ্ঠী এসে এখানে নানাবিধ হুমকি কিংবা এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে জনগণকে তারা সেভাবে বিক্ষুব্ধ করতে না পারে, সেই জায়গাটিতে আমাদের সবাইকে খেয়াল রাখা প্রয়োজন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সঙ্গে আপনারা আজকে এসেছেন, আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশের আয়োজন। আগামীকাল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় যোগ হবে। আমরা আশা করছি সেই অধ্যায় হবে সুন্দর, সুগম, এবং বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আজকে নতুন বাংলাদেশের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল নতুন বাংলাদেশের আয়োজনে নতুন অধ্যায় নিয়ে কথা বলবার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।